গতকালকে রাতে আমি ভিডিওটা দিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে। ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাতরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, আর সেই চেষ্টাতে এদিকে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে নির্বাচন হবে না বলল সেনাপ্রধান। হঠাৎ এমন ঘোষণায় কপাল খুলল আওয়ামী লীগের। আবারও সম্ভাবনা আওয়ামী লীগ ক্ষমতায় আসায়। তবে এমন ঘোষণা শুনে রাজপথে নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে কপাল পুড়তে যাচ্ছে ডক্টর ইউনূসের, কঠিন বিপদে। ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সার্জিদ হাসানাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল? যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে, এরকম একটা তথ্য পেয়েছি। নতুন বছরের আগমনে দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। সার্জিদ আর হাসনাতের ভবিষ্যৎ অন্ধকার, ওদের ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে। যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না, সে আইফোন 5 গাড়ি দিয়ে চলে। রাত্রের মধ্যে ওদেরকে নেমটা করে আপনার পেটানো শুরু করে বাংলাদেশের মানুষ। অবশেষে সার্জিস লাইন আসছে, যাই হোক সবাই লাইন আসবে। সাব্বাস বেটা সাব্বাস, জাস্ট একজনের বিপরীতে 5টা। খুব সুন্দর একটা অ্যাক্টিভিটিস হয়েছে যে 5টা গেছে। আরে আমি তো কিছুদিন আগে বলেছিলাম সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এরা ইংলিশের ভাগ বলে বোঝে না। আমরা কবে সরকারি ভোট দেবো? আমার বয়স তো এখন 37 থেকে 38। মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা না করতে দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের ঘুম কিন্তু উড়িয়ে দিয়েছে। কালকে প্রায় 9 দিন পর শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না, শেখ হাসিনাকে ছাড়া দেশ স্বাভাবিক হবে না, এইসব কথা আমরা কি শুনতে পাচ্ছি। আবার অনেকে এইটা বলতেছে দেশের নাকি 99% মানুষ শেখ হাসিনাকে চাচ্ছে, তারা নাকি চাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরুক এবং শেখ হাসিনা দেশে আসলেই একটা নির্বাচন হোক। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের দেশের যে বর্তমান সমন্বয়ক রয়েছে 2 জন, তাদেরকে অনেকেই অনেক কথা বলতেছে, তারা নাকি দুর্নীতির সাথে রয়েছে, তারা নাকি অনেক কিছুই করতেছে দেশের মধ্যে। আবার শেখ হাসিনার সাথেও তাদেরকে জড়ানো হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন মূল বিষয়গুলো। ভিডিওর প্রথমে যে অংশ বিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত কিন্তু আপনারা এখন দেখতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কি হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশটা কিভাবে স্বাভাবিক হবে, এই নিয়ে আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূসও অনেক কথা বলেন। অন্যদিকে ভারত এবং বাংলাদেশের বিষয়কে কেন্দ্র করে অনেক তথ্য ফাঁস হচ্ছে। অনেক তথ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওগুলো আপনারা দেখবেন, তারপরেই আপনাদের মন্তব্য করবেন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করতেছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই কিন্তু দেখতে পারবেন সবকিছু। এই যে দেখুন, আগে হাসানাত সার্জিদ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সার্জিদ হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে, আসিফ, নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে। এগুলো সত্যি কথা, এগুলো আপনি গা ঢাকা দিতে পারবেন না। সার্জিদ হাসানাত আন্দোলনের সময় আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন, বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না, গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো, আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না। কিন্তু পরবর্তীতে আসিফ, নাহিদ এই আন্দোলনকে 1 দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে 9-6 করা হচ্ছে। তাহলে যে ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সার্জিদ হাসানাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল, নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে সহযোগিতা করা হলো? এই যে যারা সমন্বয়ক আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে, টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো। তো সেই জায়গাটা থেকে হাসানাত সার্জিদ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে। এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পুনর্গঠন করবো বা দল গঠন করবো। তো কাউন্সিলর কারা? বর্তমান আওয়ামী লীগের ফেসিবাদের আমলে যারা কাউন্সিলর ছিল তারা কারা? সব তো আওয়ামী লীগের লোকের জন্য ছিল। হয়তো কাউকে আওয়ামী লীগের লোকই বিরোধী দল বানিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে কাউন্সিলর বানিয়েছে। এদের দিয়ে এখন সার্জিদ হাসানাত সাধারণ মানুষের রক্তের ওপর বেইমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কাউন্সিলরের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে। আমরা এটাই দেখতে পাচ্ছি। তাহলে হাসিনাকে সুন্দরভাবে ফিরে আনুক, আমরা সাধুবাদ জানাবো। হাসিনাকে ফিরিয়ে না আনে তারা কাউন্সিলরদেরকে দিয়ে পুনর্বাসন করার চেষ্টা করছে। এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে, এরকম একটা তথ্য পেয়েছি। এখন পর্যন্ত এর ভিত্তিটা জানতে পারি নাই, কিন্তু এই যে 40 কোটি টাকা যমুনা থেকে তারা পেলো, এই টাকাটা কই থেকে আসলো, কেন নিল? এবং আপনারা দেখবেন যে দেশে আসিফ বলেছে, আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক, তারপরও আসিফের বিরুদ্ধে এই কারণে বলছি যে যেন তিনি শুধরে নেন। আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা 1000 ছাত্রকে নিয়োগ করব, সারা বাংলাদেশে তাদের জন্য 500 টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো। ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো, আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, বহির্বিশ্বের সাথে কী সম্পর্ক আপনারা করেছেন। ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন,
ক্রীড়া মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়, দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই। এই যে 4 মাস হয়ে গেল, 4 মাসে আপনারা দেখেন গুপ্ত হত্যা হচ্ছে। যারাই ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে এদেরকে মেরে ফেলা হচ্ছে। প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সমন্বয়ক বা যারা এই আন্দোলনের সংগঠক ছিলেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমি তো মনে করি এর সাথে সম্পৃক্তভাবে আসিফ নজরুল এবং আসিফ নাহিদের সবগুলো জড়িত। আসিফ নজরুলকে একা দোষারোপ করছেন আপনারা। আরে ভাই, আসিফ নজরুলকে একা কি আপনার একটা নীতি নির্ধারক নাকি? আসিফ নজরুলকে একা মানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে নাকি? এর সাথে কি উপদেষ্টারা মিলে নাই? আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। এরা রয়ের সাথে কাজ করছে, দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আগে তো আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে এত বড় বড় চাটাং চাটাং কথা বলতো, এখন উপদেষ্টা বসেছে, এখন তাদের মুখ দেওয়ার কোনো কথা আমরা শুনি না। এই যে গুপ্ত হত্যা হচ্ছে, 2 দিন পরে দেখবো আমি মারা গেছি, আমার আরেকজন ভাই মারা গেছে। মানুষ এখন বাংলাদেশে নিরাপদ না। শেখ হাসিনার আমলে যেভাবে গুম করা হতো, এখন এই আমলে হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আজকে 4-5 দিন হয়ে গেল, অনেকে আহত, অনেকে নিহত। মুন্সিগঞ্জের একজন সংগঠক তার হাতে শিরা কেটে দিয়েছে। তো এইভাবে মুন্সিগঞ্জের যে সংগঠনের হাতে শিরাটা কেটে দিল, তো বাংলাদেশে কি ক্যামেরা নাই? কোন জায়গায় এই হত্যাগুলো হচ্ছে সেখানে কয়টা মোবাইল অ্যাক্টিভ ছিল? বাংলাদেশে কি টেকনোলজি বোবা নাকি ভাই? এই টেকনোলজিগুলো ইউজ করেন আপনারা ভাই, টাকা কামাচ্ছেন, আপনাদের পরবর্তী ধান্দা আমার বোঝা হয়ে গেছে। দেশের মানুষের জন্য সৎভাবে কাজ করেন ভাই। দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি। ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলায় রেখে জুলাই আন্দোলনে যোগ দিয়েছি, অনেক কিছু হারাইছি, অনেক ভাইকে, অনেক বন্ধু বান্ধবকে আমরা হারাইছি। এর বিনিময় প্রকৃত যারা যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে, এদের পরিবার কিচ্ছু পায় নাই, এবং যারা আপনার আহত হয়েছে এবং যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, এদের দেখেন ভিক্ষা করে খাওয়া লাগতেছে। আর যারা এই আন্দোলনে সামান্য ভূমিকা টুমিকা রেখেছে, পরবর্তীতে সমন্বয়ক নামে বের হয়েছে, এরা দেখেন এখন কোটি কোটি টাকার গাড়িতে চলছে। তো আমার ভাইদের এই রক্তের বিনিময়ে যদি আবার ফেসিবাদকে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন, তাহলে দ্বিতীয় বিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি। অনেক সমন্বয়করা আমাদের সাথে আপনার পরামর্শ করেছে, তারা বলেছে ভাই আমরা দ্বিতীয় বিপ্লবের ডাক দিব। তো দ্বিতীয় বিপ্লব যেন না করতে হয়। ছাত্র সমন্বয়কদের বিভিন্ন ক্ষেত্রে একের পর এক হুঙ্কারে আমাদের সামনে যে উদাহরণগুলো সৃষ্টি হচ্ছে, তা সমাজের জন্য কতটা হুমকি, দেশের রাজনীতি সহ গোটা সমাজ ব্যবস্থার জন্য কোন এক্সাম্পল তারা তৈরি করছে, এবং এর যে পারিপার্শ্বিক নানান ধরনের প্রভাব, সেটিতে আমরা কোন বাংলাদেশের দিকে যাচ্ছি। নতুন করে এই প্রশ্ন করছি এই কারণে যে ছাত্র সমন্বয়কদের হুমকিতে, হুঙ্কারে ব্যক্তিত্ববান মানুষদের অনেকেই লেজ গুটিয়ে দিচ্ছেন, চাকরি হারানোর ভয় পাচ্ছেন, কেউ কেউ চুপসে যাচ্ছেন, নীরব থাকছেন। আওয়ামী লীগের সময় যেমন আমরা বুক ফুলিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যেও, ঝুঁকির মধ্যেও কথা বলেছি, এবং অনেকে যে কথাগুলো বলেছেন সেই তারাই আমরা দেখছি যে অনেকটা কাপুরুষের মতো আচরণ করছেন, বলতে বাধ্য হচ্ছি। ডক্টর বদিউল আলম মজুমদার, সুজনের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান, যার সঙ্গে আমার ব্যক্তিগত সূক্ষ্মতাও রয়েছে, খুব ভালো বোঝাপড়া রয়েছে, তারপরেও তিনি যে উদাহরণটি সৃষ্টি করলেন আমাদের সামনে, অবশ্যই অনেকে আমরা হোঁচট খেয়েছি। বিষয়টি আপনারা জানেন অনেকেই। তারপর একটু বলি যে গত বৃহস্পতিবার রংপুরে একটি অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা না করার বিষয়ে মন্তব্য করেছেন, এবং তিনি যে মন্তব্যটি করেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, তার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে হুঙ্কার ছাড়া হলো, তাতে তিনিও লেজ গুটিয়ে নিলেন। তিনি তার বক্তব্য প্রত্যাহার করেননি, তিনি বরং অসত্য বক্তব্য দ্বিতীয় পর্যায়ে উপস্থাপন করেছেন। সাংবাদিকদের উপর সব ধরনের দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, তার বক্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এই কারণে আমরা হোঁচটি খেয়েছি। যদি বক্তব্য প্রত্যাহার করতেন তাও না হয় বুঝতাম যে প্রত্যাহার করেছেন, বরং অসত্যের আশ্রয় নিয়েছেন। তিনি কি বলেছেন রংপুরে? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, এমনটাই মিন করে তিনি যা বলেছেন। সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমি কোট আনকোট করছি তার বক্তব্যটি। তিনি বলেন উত্তরে, এ নিয়ে আমরা আপনাদের মতো দেখার অপেক্ষায় আছি। আরেক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, সব দলের অংশগ্রহণ, যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে ভোটে অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম বাধা বিপত্তি তাদের দেওয়া হবে না, বাধার সৃষ্টি করা হবে না, সেরকম একটি নির্বাচন আমরা চাই, সবাই নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি। এবং সেখানে সাংবাদিকরা স্পেসিফিক্যালি আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেছিলেন, তিনি আওয়ামী লীগ শব্দটা দুবার উচ্চারণ করে তিনি বলেছেন যে আমি তো কোনো বাধা দেখছি না। এবং সর্বশেষ পর্যায়ে তিনি যদিও বলেছেন এই বিষয়ে নির্বাচন ব্যবস্থা বা অন্যরা সিদ্ধান্ত নেবে, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু আগে যা বলার বলে দিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হুঙ্কার ছাড়লো। হুঙ্কার ছেড়ে তারা গণমাধ্যমে একটি বিবৃতি দিল, যে বিবৃতিতে উল্লেখ করা হলো যে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ, এমনটি বলে তারা বদিউল আলম মজুমদারের প্রতি আহ্বান জানালো যে তার বক্তব্য প্রত্যাহারের জন্য। আমরা কি দেখলাম, এর পরপরই বদিউল আলম মজুমদার তিনি
নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলেন, তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিকে অস্বীকার করে, এবং একই সঙ্গে রাতে ঢাকায় ফিরে একটি সংবাদ সম্মেলনও করলেন তাৎক্ষণিকভাবে। সেখানে তিনি যে কথাগুলো বলেছেন সেটি একটু আপনাদের সামনে বলি। তিনি বলছেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অনাকাঙ্ক্ষিত। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিপুল সংখ্যক ছাত্র জনতা আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত 5 আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানানভাবে ভূমিকা রেখেছি এবং নানা ত্যাগ স্বীকার করে সেই ভূমিকা অব্যাহত রেখেছি, কিন্তু আমার বক্তব্য ভুল ব্যাখ্যা প্রচার আমাকে ব্যথিত মর্মাহত করেছে। এই ধরনের অপপ্রচার শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধর রক্তকে অস্বীকার করার শামিল। এবং তিনি বলছেন যে, আমি আরো বলেছি, ভবিষ্যতে আইন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এই বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়। মানে তিনি এখন একটু অন্যভাবে বলার চেষ্টা করছে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে নিয়ম কানুন মেনে যদি নির্বাচনে আসে তাহলে কোনো বাধা নেই। যাই হোক, বলছেন তো। আর এর আগে কি বলেছে সবই তো রেকর্ডেড, টেলিভিশনে প্রচার হয়েছে, এমন না পত্রিকায় এসেছে ভুল ব্যাখ্যা দিয়ে উল্টাপাল্টা লেখা হয়েছে, তার মুখের কথায় আমরা শুনেছি। এবং দ্বিতীয় পর্যায়ে তিনি যে অস্বীকার করেছেন সেগুলো আমরা শুনেছি। কেন এমনটা হবে, কি কারণে? এবং তিনি যে বলেন যে তিনি ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ সরকারের সময়, তিনি নানান ধরনের উদ্যোগের সঙ্গে তিনি জড়িত ছিলেন, প্রতিবাদের সাথে, এই কথাগুলোও সত্য। গতকালকে রাতে আমি ভিডিওটা দিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাতরা একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি সামর্থ্য, কর্মী সংখ্যা, ভোটার সংখ্যা, পাশাপাশি 400+ উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন। আর যেহেতু নির্বাচনের একটা টাইমলাইন চলে আসছে, সো রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে নিবন্ধন করা, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রাপ্ত হওয়া, আরও বিভিন্ন ইস্যু নিয়ে এখন কিন্তু মাঠে তোড়জোড় কর্মসূচি চালাচ্ছে এই সমন্বয়করা। তো এদের মধ্যে দ্য ব্লুটুথ বয় সার্জিস এবং হাসনাত তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন, বিভিন্ন সভা সেমিনার অনেক কিছুতে তারা কানেক্ট হচ্ছেন। তো এই কর্মসূচিগুলো করতে গিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছেন, আর এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কিন্তু দিন শেষে ক্ষমাও চাইছেন। এই যে কাউন্সিলরদেরকে নিয়ে ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ নামক একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেছিলেন আপনার সার্জিস, মানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য যিনি সংগঠক সার্জিস। আর এ নিয়ে দিন শেষে সেখানে অংশগ্রহণ করার কারণে তিনি আপনার সরি বলেছেন, ক্ষমা চেয়েছেন। কারণ হচ্ছে ওইখানে তারা এই কাউন্সিলরদের সমর্থন চেয়েছিলেন। তো এরা তো 95% আওয়ামী সমর্থন, এই যারা কাউন্সিলর আছে বিএনপির 5% হতে পারে। তাহলে এদেরকে নিয়ে ক্ষমতায় বা রাজনৈতিক দলের লোভে স্বার্থে সামহাও এরা কিন্তু বলে গেছেন আপনাদের সমর্থন চাই। তো এরা সমর্থনটা মানে কারার? আবার এদের মধ্যে অনেকে আছে যারা প্রকাশ্যে এই ছাত্র হত্যাতে বা জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে বা ধরেন মাঠে ছাত্রদেরকে পিটাইছে, বিভিন্ন ভূমিকা এখানে কাউন্সিলররা অ্যাক্টিভ ছিল, অনেকে নিয়ে নিউজ শুরু হয়েছে। তো তাদের সমর্থন আপনি চাইলেন কেন? পলিটিক্সের মাঠে নিজেদের অবস্থানটাকে আর একটু শক্ত করার জন্য। এখন পরিস্থিতি যখন খারাপ হয়েছে, বাটে পড়ছে, তবে বয়স কম, একবার আবার কমও বলা যায় না, মাস্টার মাইন্ড লেভেলের পোলাপাইন। বলা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 5,500 কাউন্সিলর আছে। সার্জিস লিখছে যে এর মধ্যে প্রায় 1,500 কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করে। কিন্তু তাদের সাথে কেন দেখা করে আমি এটাও বুঝলাম না। সরকার আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, বা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আমি জানি না। তো বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না, বরং আমরা 5,500-এর মধ্যে 1,500 কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি। তাদের ভাষ্য ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতীত বিএনপি, জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন। ওই যে 5%-এর কথা তারা বলছেন, কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন এদের অনেকেরই ছবি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে পোস্ট করা হয়েছে, একদম নাম ছবি সহ, যে কে কার দ্বারা লাঞ্ছিত হয়েছে। কারণ এই কাউন্সিলগুলো তো ছড়ানো ছিটানো সারা বাংলাদেশে। তো স্থানীয় যে যার হাতে লাঞ্ছিত হয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে পোস্ট করা শুরু করছে। দেন সার্জিসের হয়তো বিষয়টা বোধগম্য হয়েছে যে কোথায় ভুলটা হয়ে গেছে। তো বলা হচ্ছে যে তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্মটা এমন ছিল যে প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেনি, পাশাপাশি 16 বছরে আওয়ামী লীগের মাধ্যমে মামলা, জেল, জুলুম, আচ্ছা তারা ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় নির্বাচন করে জয়লাভ করেছে। আর ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তো কয়েকজন ছবি ভিডিও দেখিয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায়
আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে নির্বাচিত হয়েছে, তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয়লাভের পরেও তারা কেন শপথে বহাল থাকার দাবি করতে পারবেন না? যে কাউন্সিলর আওয়ামী লীগের দোষর ছিল তারা পালিয়ে গেছে, আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে এই সরকারের কাছে এটা তাদের জন্য। আচ্ছা যাই হোক, এখানে বিশাল বক্তব্য সাজিদ বিষয়টাকে বুঝাইছে। আসলে এখানে যে জায়গাটাতে বাটে পড়ে গেছে সেই জায়গা থেকে তারা একটা মতবিনিময় সভা করতে চেয়েছিল এবং তাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কদের বা জাতীয় নাগরিক কমিটির নেতাদের মনে হয়েছে যে একটা কি বলা যায়, একটা প্রোগ্রাম করাই যায়। তো তাদের কথাগুলা তারা শুনছে। তখন মনে হয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ এখনও বিদ্যমান রয়েছে, স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অভাবে কিছুটা স্থবির। তো জনগণের পালস বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না কাউন্সিলররা। এখানে নানান বক্তব্য পলায় অনেক বড় লেখা লিখছে। তা আমি যতটুকু দেখতে পেলাম, তো ফাইনালি তার বক্তব্য ছিল গতকালকের বক্তব্যে আমাদের দুই একজনের কিছু শব্দ বাক্য এমন ছিল যা আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি। এজন্য আমি দুঃখিত, কিন্তু অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো ঘটনায় আমরা সেখানে যাইনি। সমালোচনার জন্য তিনি উন্মুক্ত দ্বার দিয়েছেন। তো আমি গতকালকের ভিডিওতে বলছি যে এদেশের রাজনীতিবিদরা বড় ব্লুটুথ। তুমি তো নিজেই দেখো, তুমি নিজে একসময় ছাত্রলীগ করছো, আবার সেই ছাত্রলীগের বিরুদ্ধে তোমার অবস্থানটা আজকে দেখো। তো এদেশের রাজনীতিবিদরা অনেকেই বিভিন্ন কারণে এখন যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, তো সবাই যারা এরকম বড় অংশ তারা আওয়ামী লীগের বিপরীতে অবস্থান নেবে, বলো যে ভাই আমি আওয়ামী লীগের সাথে নাই, কিন্তু ছবি তো আসা শুরু হয়েছে। তা একটু সচেতন হতে হবে। রাজনীতির মাঠটা বড় পিচ্ছিল, আমাদের থেকে তোমরা ভালো বোঝো কম বেশি যে জায়গাতে তোমরা লিড করছো। তবে এমন কোনো কিছু করা যাবে না। এমনি নিজেদের মধ্যে অনেক বিভাজন হয়ে গেছে, কিন্তু সমন্বয়কদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যুতে সবাই এক, এছাড়া অন্য ইস্যুতে সবাই আলাদা হাঁটে, কেউ কাউকে চিনে না, পাত্তা দেয় না, একজন আরেকজনকে মানতে চায় না। তো সেই জায়গায় বাকি যাদের সমর্থন আছে এই মুহূর্তে এই রাজনৈতিক দল, এই কিংস পার্টি, কেউ কেউ বলছেন এগুলো কিন্তু কোথাও না কোথাও মানুষের কাছে পজিটিভও আছে, নেগেটিভও আছে। তবে প্রতিটা আরাকানদের যে সীমান্ত, সেই রাখাইন থেকে একাধিক গোলা বন্দুক ছোড়ার কিন্তু আওয়াজ পাওয়া গেছে। শুধু তাই নয়, এই আওয়াজ কিন্তু পরবর্তীকালে সেন্ট মার্টিনসের দিকে অগ্রসর হতে শোনা যায়। আর এখানেই কিন্তু বাংলাদেশের সীমান্তে সব থেকে বড় সাম্প্রতিক সময় থ্রেট অর্থাৎ বিপর্যয়ের একটা সম্ভাবনা পাচ্ছেন বাংলাদেশ সরকার। আর এর জন্য বাংলাদেশের পররাষ্ট্র যে উপদেষ্টা তিনি কিন্তু থাইল্যান্ডে উড়ে গেছেন। এই থাইল্যান্ডে উড়ে গিয়ে তিনি ভারত এবং চীনের সঙ্গে একত্রে একটি মিটিং করতে চেয়েছেন। একদম ক্লিয়ার ভিশন, তারা চাইছেন এই আরাকান আর্মি কোনোভাবেই যেন বাংলাদেশের সীমান্ত দখল না করে, মানে কোনোভাবেই যেন সেন্ট মার্টিনসের দিকে না যায়। এমনকি চট্টগ্রামের যে অঞ্চল যা রাখাইনদের নিজস্ব এন্টিটি বলে এই আরাকানরা দাবি করেছে, সেই আরাকানদের থেকে চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল যেন তারা বাঁচাতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন, ঠিক কতটা তাদের সাহায্য করতে পারে চীন এবং ভারতবর্ষ? চীন এবং ভারত এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ কিন্তু এই রাখাইন প্রদেশ, মংডু যে শহর সেটা এবং আরাকানদের নিয়ে নিজেদের মতো গুটি সাজাতে শুরু করে দিয়েছে। আর এখানেই কিন্তু নতুন জল্পনা তৈরি হয়েছে যে বাংলাদেশ সীমান্তে কি নতুন রাষ্ট্রের ঘোষণা করে দেবে আরাকান আর্মিরা। আর নতুন রাষ্ট্র যদি হয় তাহলে চীন, বাংলাদেশ এবং ভারতবর্ষ এর পাশাপাশি আমেরিকাও যে কোথাও গিয়ে একটা লাভবান হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু আছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। আর সব নিয়ে আজকের এই প্রতিবেদন শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রাখাইন প্রদেশকে নিয়ে বা আরাকান আর্মিদের নিয়ে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ কিন্তু নিজেদের মতো করে অঙ্ক সাজাতে শুরু করে দিয়েছে। এবং নিঃসন্দেহে এটা বলা ভালো, বাংলাদেশ সরকারের যে দাবি যে ভারতবর্ষ যেন এই আরাকান ইস্যুতে একটু বাংলাদেশের সহায়তা করে, এইখানে কিন্তু অজিত দোভাল ঠিক কতটা বাংলাদেশকে সহায়তা করবে তাও কিন্তু একটা নিঃসন্দেহে বড় প্রশ্ন। কারণ এখানে ভারতবর্ষের কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট হয়ে আছে। কালকে কি ঘটেছে আমি একটু আপনাদের বলে দিই। সেন্ট মার্টিনস লাগোয়া যে দ্বীপ, সেই বাসিন্দারা জানাচ্ছেন কালকে রাখাইন প্রদেশ থেকে, যেই রাখাইন প্রদেশের 80% জায়গা আরাকান আর্মি দখল করে নিয়েছিলেন, এই আরাকান আর্মিদের থেকে বলা হচ্ছে তারা আস্তে আস্তে রাখাইনের 100% দখল করে নেবে। আর এই রাখাইন প্রদেশের ঠিক একদম বিপরীতে কিন্তু অবস্থান করছে কক্সবাজার, অর্থাৎ রক্তের স্বাদ কিন্তু পেয়ে গেছে আরাকান আর্মি। এই আরাকান আর্মিরা কিন্তু দিনের পর দিন বাংলাদেশের সেন্ট মার্টিনসকে নিজেদের অধীনে নেওয়ার জন্য একাধিক লড়াই করেছেন। সে সময় শেখ হাসিনা কিন্তু আন্তর্জাতিক সামুদ্রিক যে আদালত সেখানে গিয়ে লড়াই করে আরাকানদের বিরুদ্ধে এই লড়াই করে সেন্ট মার্টিনসকে বাংলাদেশের অন্তর্গত করতে পেরেছিলেন। কিন্তু বর্তমান সময়
পরিধি এবং পরিসর সম্পূর্ণভাবে বদলে গেছে। এখান দিয়ে আরাকানরা যে বিদেশি সাপোর্ট পাচ্ছে, বিদেশি শক্তির সাপোর্ট পাচ্ছে, তা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার। আর এখানেই সম্ভাবনা, যদি আরাকানরা নতুন রাষ্ট্র নিজেদেরকে ঘোষণা করে দেয়, মানে মায়ানমারের থেকে বেরিয়ে এসে তারা নিজের দেশকে স্বাধীন একটা দেশ, আরাকান দেশ হিসাবে ঘোষণা করে দেয়, তাহলে ভারত এবং বাংলাদেশ বা চীন কি পাকিস্তান বা এই যে আমেরিকা, তারা ঠিক কোন দিকে যেতে পারবে। দেখুন, এই পার্টিকুলার জায়গাটি কিন্তু ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ভারত এবং চীন কিন্তু এই রাখাইন প্রদেশের অন্তর্গত বিভিন্ন জায়গায় বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করে দিয়েছে ইতিমধ্যেই। চীনের যদি ইনভেস্টমেন্টটা দেখেন তাহলে দেখবেন এই পার্টিকুলার মায়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে গভীর সমুদ্র বন্দর কিন্তু তারা তৈরি করেছে, যে গভীর সমুদ্র বন্দর থেকে গ্যাস চীনে কিন্তু বর্তমানে যায়। পাশাপাশি তারা বেল্টের ইনিশিয়েটিভ নিয়েছে, ঠিক যেখান দিয়ে তারা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে কিন্তু এই অঞ্চল থেকে বিভিন্ন চৈনিক দ্রব্য যায়, গ্যাস যায়। ফলে এই রাখাইন প্রদেশ কিংবা আরাকান আর্মির যে দখলে থাকা বন্দর অঞ্চলটি চীন কিন্তু ইতিমধ্যেই নিজেদের দখলে চাইবে, এটাই কিন্তু স্বাভাবিক। পাশাপাশি এই পুরো জায়গায় 13,000 মেগাওয়াট সম্পূর্ণ একটি জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু চীন তৈরি করে দিয়েছিল মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্কের জন্য, এবং মায়ানমার আর্মিকে কিন্তু দিনের পর দিন ফান্ডিং করেছে। এবং এই মায়ানমারের যে সরকারি আর্মি জুনটা বাহিনী, তারা কিন্তু চীনের মদতপুষ্ট, এই অভিযোগ কিন্তু আরাকানদের পক্ষ থেকে তোলা হয়েছে। আর চীন কিন্তু বর্তমানে বাংলাদেশকে বিভিন্ন কিছুতে সহায়তা করে। ফলে চীন এবং বাংলাদেশের এই দ্বৈরথ, এই সংযুক্তিকরণ আরাকানরা কিন্তু প্রথম থেকেই মেনে নেয়নি। ভারতবর্ষ কিন্তু 7 সিস্টার্সের যে সমস্যা, সেই সমস্যা এড়াতে কালাদান বন্ধ তৈরি করে দিয়েছিল এই অঞ্চলকে কেন্দ্র করে। ফলে ভারতেরও কিন্তু এখানে ইন্টারেস্ট আছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গ এই বিষয়ের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। ভারতের উত্তর পূর্ব অংশে সব থেকে বেশি এখন যে সমস্যা সৃষ্টি হয়েছে তা হলো মণিপুর সমস্যা। আর এখানে কিন্তু কুকি এবং মিতেই এই দুই গ্রুপের মধ্যে নিজস্ব ঘরোয়া অন্তর্দ্বন্দ্ব দেখা যায়, যারা দুজনে শিডিউল ট্রাইব বা এসসি মানে প্রকৃতির। আর অনেকে বলেন এই যে মণিপুর সমস্যা, তা বিভিন্ন সময় বৈদেশিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এর সপক্ষে একাধিক যুক্তিও আছে, কারণ এই সকল যে বিদ্রোহী গ্রুপ, তাদের কাছে অস্ত্র পৌঁছাচ্ছে কারা, এই প্রশ্ন কিন্তু তুলেছে ভারতের একাধিক ইন্টেলিজেন্স। একটা আন্দোলন চালাতে প্রয়োজন বিপুল পরিমাণে পয়সা, সেই পয়সার যোগান এদেরকে দিচ্ছে কারা? কারণ ভারত সরকার তো এই ধরনের আন্দোলনকে অনুমোদনই দেয় না। ভারতবর্ষ কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার এখন মণিপুরে গিয়ে সরকারিভাবে মিটিংই করেনি একটা কারণে, কোনোভাবে এই ইস্যুটা আন্তর্জাতিক ইস্যু কিন্তু ভারতবর্ষ করতে চাইছে না, এরকমই মনে করেছেন একাধিক ইন্টেলিজেন্স কর্তা। আর এই কুকি বা মিতেই বা মণিপুরের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো দিনের পর দিন আন্দোলন চালাচ্ছে, তাদেরকে ফান্ডিং কারা করছে, তাদেরকে অস্ত্র কারা পাঠাচ্ছে, এবং তারা কিভাবে 7 সিস্টার্সকে কেন্দ্র করে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? হয়নি। মানে টিট ফর ট্যাট কিন্তু হয়নি। বাংলাদেশের জনগণ সহনশীলতা দেখিয়েছে। ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঢাকায় বা বাংলাদেশের কোনো জায়গায় কি এভাবে ভারতের পতাকার উপর হামলা করা হয়েছে, অবমাননা করা হয়েছে? অবশ্যই হয়নি। কিছু কিছু ভিডিও ছড়িয়েছে যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তায় ভারতের পতাকা এঁকে দেওয়া হয়েছে যাতে পদদলিত করা হয়। সেই বিষয়ে অবশ্যই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ খবর নিয়ে প্রতিবাদ জানানো উচিত ছিল। সেটাই হতো বন্ধুত্বের যথাযথ স্মারক। ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের আক্রমণ, সংঘাতের নতুন মাত্রা। মণিপুর পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। কেন মিয়ানমার থেকে আসা যোদ্ধারা রাজ্যটিতে আগুন জ্বালাচ্ছে? এর ফল কি হতে পারে ভারতের জন্য? মণিপুর এখন তীব্র জাতিগত সহিংসতার আঁতুড়ঘর হয়ে উঠেছে। এই সহিংসতা রাজ্যটির জনগণের পাশাপাশি ভারতের সার্বভৌমত্বকেও বিপদে ফেলছে। মণিপুরের সংঘাত হিন্দু মেইতেই সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি উপজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। আবার মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা সেখানে নতুন মাত্রা যোগ করেছে। কেন মিয়ানমার থেকে যোদ্ধারা মণিপুরে দলে দলে আসছে? এর পেছনে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ট্রেনিং এবং মিয়ানমারের গৃহযুদ্ধের ভয়াবহ প্রভাব। মণিপুরের সংঘাতের মূল কারণ মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক অস্থিরতা। এই মুহূর্তে রাজ্যটিতে আগ্নেয়গিরির আঁচ।
মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা শঙ্কার কারণ। রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল, অ্যাসল্ট রাইফেল, এই আধুনিক অস্ত্রগুলো রাজ্যের অভ্যন্তরীণ সংঘাতে যোগ করছে একটি ভয়াবহ টুইস্ট। গত নভেম্বরে মণিপুরের সংঘাতে নিহত 20 জনের মধ্যে অনেকেই এই অত্যাধুনিক অস্ত্রের শিকার। এই যোদ্ধারা মিয়ানমারে গৃহযুদ্ধে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে, এখন মণিপুরে নিজেদের শক্তি প্রদর্শন করছে। কেবল সীমান্তের ওপরেই তাদের আধিপত্য নয়, এসব যোদ্ধা মণিপুরের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে। ভারতীয় পুলিশ ও সামরিক কর্মকর্তাদের মতে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের হাতে অত্যাধুনিক অস্ত্রগুলোর কারণে সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে। দেশটির সরকারি সূত্র মতে এখন পর্যন্ত প্রায় 67,000 সেনা এবং 30,000 পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও সহিংসতা কমাতে কোনো সুফল দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি ভারতের জন্য আশঙ্কাজনক, কারণ মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের বিদ্রোহীদের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে, চোরাচালান ও অপরাধের জালও বেড়ে যাচ্ছে। এখানে কি ভারতের রাজনৈতিক ব্যর্থতাও দায়ী? 2023 সালে মণিপুর হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল যাতে মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে। এর ফলে উপজাতি সম্প্রদায়গুলো বিক্ষোভ শুরু করে, যা সহিংসতার তীব্রতা আরও বাড়ায়। মণিপুরের সংঘাতের কারণে প্রায় 60,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে, নিহতের সংখ্যা 260-এ পৌঁছেছে। ভারতীয় সেনা ও পুলিশ বাহিনী দিনরাত কাজ করলেও মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের মোকাবিলায় কতটা সক্ষম হবে? এই সংঘাতের পরিণতি কি ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ তৈরি করতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি শপথ করে ফ্রান্স থেকে আসছিল যে বাংলাদেশে গিয়ে মোদিরে মনে করেন দিনভর কান্না করাবে। এই শপথ করে মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে আসছিল। ভাবসাব দেখে এটাই মনে হইতেছে ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরের দিন থেকে তো মোদির কান্নাকাটি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসার আগেই বলে আসছিল যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে 7 সিস্টার মায়ানমার এখানেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, বলছিল না? ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু থেমে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর কোরিয়ার পথে হাঁটতেছে নাকি? উত্তর কোরিয়া কেমন যে কিম জং উনের দেশের লোক না খেয়ে থাকে, তারপরেও মনে করেন আমেরিকার টক্কর দিয়ে চলে, পারমাণবিক বোমা একটা বানায় রেডি করে রাখে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি এই পজিশনে মানে হাঁটতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার শত্রু ছিল পাকিস্তান, ইন্ডিয়ার সব থেকে বড় শত্রু পাকিস্তান। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলো 4 মাস, তার ভিতর 2-3 বার মিটিং করছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইনভাইট করছে ওই দেশে যাওয়ার জন্য। চিন্তা করতে পারছেন মানে কোথায় আঘাত করতে হবে সে ভালো করে বুঝে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষ কি হইলো না হইলো এটা তার কোনো টেনশন নাই, তার টেনশন হয়েছে ইন্ডিয়াতে বাস দিতে হবে, মোদিরে বাস দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি বুঝতে পারছিল যে শেখ হাসিনা যে অন্যায়গুলা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে করছিল এটাতে মোদিরও হাত ছিল, এটা মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছিল। এই জন্য ইন্ডিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের এত রাগ। এবং এই রাগটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের পর্যায়ে নাই তো, এই রাগটা সারা দেশের জনগণের উপর ছড়াই পড়ছে। আপনারা জানেন বাংলাদেশের 90% জনগণ ইন্ডিয়ার মানে ঘৃণা করে। 90% জনগণ ঘৃণা করার অনেক কারণ আছে। রিসেন্ট যে ঘটনাগুলো ঘটাইছে বাংলাদেশের এই নিবে ওই নিবে, ভাই আমার কথা হচ্ছে আমরা কি ঘৃণা করবো ভাই? আমরা তো অন্য দেশের নাগরিক, আমরা ঘৃণা করতেই পারি। তোর দেশের জনগণ তোরা দেখতে পারতেছে না। ওরা যে বলে যে ইয়া হয়েছে মানে ওরা গণতান্ত্রিক দেশ, এই দেশ ওই দেশ, ওদের পার্লামেন্টে মনে করেন যে মারামারি হয়, মন্ত্রীরা মারামারি করে। বাংলাদেশে হয়েছে না? আমরা তো ছোট্ট দেশ, তোরা তো পৃথিবীর সব থেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ, ওদের দেশে তো শৃঙ্খলা নাই। হ্যাঁ, ওরা আমাদের দেশ নিয়ে মাথা কামায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মানে এমনিতে ছাড়বে না। জাহাজে আজকে মেবি একটা আসছে, দেখবেন রেগুলার আসবে, তারপরে ভিসা সহজ করে দিছে, বাংলাদেশে যা আশা করবে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পাকিস্তানে চলেই যায়, খেলা তো অন্যদিকে ঘুরে যাবে। আর এগুলা দেখে মোদি আসলে সহ্য করতে পারবে না। মোদির মনে করেন যে জায়গা মতো মারতেছে। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ নিয়ে মোদি মনে করেন পাগল হয়ে গেছে। ওইদিকে ডোনাল্ড ট্রাম্প ধরছে, এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ধরছে, মানে সবকিছু মিলাইয়া মানে চায়না আর পাকিস্তান তো বাদই দিলাম, এক বাংলাদেশের প্যারাই মোদি হাফ পাগল হয়ে গেছে। মোদির চেহারা দেখেন, আগের মতো সেই চেহারা কিন্তু গ্লেস মারে না। মোদি আগে হাঁটতো নায়কের মতো, দেখেন না? কারণ মোদির টেনশন তো ছিল না, কারণ 7 সিস্টারে কোনো হুমকি ছিল না। এখন তো 7 সিস্টারের উপর ডাইরেক্ট হুমকি চলে আসছে। বাংলাদেশে যে সুযোগ সুবিধাগুলো দিছে এই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে, কারণ ইন্ডিয়ার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সবাই জানে। অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে ঘাত ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। এটা বোঝেন কিছু যে মোদির জন্য কত বড় হুমকি। আবার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সাথে মহরম শুরু করছে, একেবারে মানে বড় ভাই ছোট ভাই সম্পর্ক শুরু করছে। এটা কি মোদি মেনে নিতে পারতেছে? মেনে নিতে কষ্ট হচ্ছে, তারপর মেনে নিচ্ছে, কিছু করার নাই। কারণ আমরা তো ইন্ডিয়ার অঙ্গরাজ্য না, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা কার সাথে সম্পর্ক করবো ভাঙবো এটা আমাদের একান্ত ব্যক্তিগত। শেখ হাসিনার প্রিয় বিদেশি পত্রিকা দ্য ইকোনমিস্ট একটা র্যাঙ্কিং করেছে দেশগুলোর মধ্যে, তার মধ্যে সেরা দেশ হয়েছে বাংলাদেশ। অনেকে চোখে পড়েছে নিশ্চয়ই। এটা কেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং শেখ হাসিনার প্রিয় পত্রিকা কেন বললাম?
2018 সালের সেই তথাকথিত নির্বাচনের পর যখন রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করে ফেলা হয়েছিল, তখন শেখ হাসিনা তার পরে প্রথম যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, তখন বলেছিলেন যে তারা এই নির্বাচনে জিততেনি কারণ দ্য ইকোনমিস্টের একটা জরিপ বলেছে আওয়ামী লীগ জিতে যাবে। সত্যি কথা, ওই সময় ইকোনমিস্ট এরকম একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিল, যদি ওই পর্যন্তই এই তথাকথিত নির্বাচনের পর অত্যন্ত টাফ একটা হেডলাইন দিয়ে ইকোনমিস্ট বলেছিল শেখ হাসিনা কিরকম গায়ের জোরে বা ছলে বলে কৌশলে গায়ের জোরে এই ভোটটা রিগ করে জিতে গেছেন, সেই তথ্য তারা দিয়েছিল, কিন্তু সেটা তারা ব্যবহার করবে না, খুব স্বাভাবিক। কিন্তু ইকোনমিস্টের এই রিপোর্টটার কথা আওয়ামী লীগের যেসব লোকজন তার আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য আসতো, তারা এটা ক্রমাগত বলে যেতে থাকতেন। এটা আমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে। সুতরাং শেখ হাসিনার প্রিয় পত্রিকা, সেই পত্রিকা একটা র্যাঙ্কিং করেছে বাংলাদেশ গত 2024 সালের শ্রেষ্ঠ দেশ হয়েছে এবং রানার আপ হয়েছে সিরিয়া। এটা কিভাবে নেওয়া হয়? সেখানে বলা হয়েছে সবচেয়ে ধনী, সুখী ও নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয়েছে 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। তার মানে তাদের বিবেচনায় গত 12 মাসে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে। তার মানে বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি, তাকে ভারত পালাতে বাধ্য করেছি, এটাই যথেষ্ট কারণ বাংলাদেশ সবচেয়ে উন্নতি করেছে দুনিয়ার সব দেশের চাইতে, তারা তাই বলছেন। তাদের কিছু অবজারভেশন আছে, সেটাই আসবো। চূড়ান্ত তালিকায় 5টা দেশ ছিল, বাংলাদেশ ছাড়াও ছিল আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, সিরিয়া, এগুলো রয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, জায়গাটা একটু খেয়াল করে, এখানে বাংলাদেশ সম্পর্কে তাদের কিছু অবজারভেশন আছে। আমাদের এবারে বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈর শাসক উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসাবে তিনি সে সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। বাংলাদেশের ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। প্রধান বিরোধী দল দুর্নীতিগ্রস্ত, ইসলামী চরমপন্থাও একটি হুমকি, তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক। খেয়াল করছি আমরা, এখানে বিএনপি সম্পর্কেও সমালোচনা আছে এবং ইসলামী চরমপন্থার হুমকির কথা বলা হচ্ছে। মূলত ভারত যে ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে, সেটা বাংলাদেশে ইসলামী চরমপন্থার মেজর ঝুঁকি আছে বলে আমরা মনে করি না, তবে এরকম কিছু এলিমেন্টস আছে, এটা খুব স্বাভাবিক। একটা মুসলিম প্রধান দেশে এই ধরনের এলিমেন্ট থাকা খুব অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু তারা বলছে পরিবর্তন, এখন পর্যন্ত পরিবর্তন আশাব্যঞ্জক। কারণ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে রয়েছে একটা অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। আমরা সরকারের কাছে এক্সপেকটেশন অনেক বেশি বলে সরকারের প্রচুর ব্যর্থতা আমরা দেখি, কিন্তু এই সরকার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সত্যিকার অর্থেই মোটা দাগে একটা স্থিতিশীল বাংলাদেশ ধরে রাখতে পেরেছে। এখানে আরো মারাত্মক সব কেওস হওয়ার প্রবাবিলিটি ছিল, কিন্তু সেগুলো ঠেকানো গেছে। এটা নিশ্চয়ই একটা বড় সাফল্য। 2025 সালে সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে যে দেশের আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলো সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে। এর কোনোটি সহজ হবে না। চ্যালেঞ্জগুলোর কথা বলা হচ্ছে, উইচ ইজ ভেরি রাইট। ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে হবে, এটা আসলে আমাদের হাতে নেই, এটা বেশ খানিকটাই বা প্রায় পুরোটাই ভারতের হাতে, কারণ আমরা ঠিকঠাকই আছি। ভারতকে তাকে তার বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং সম্পর্ককে রিয়ালাইন করতে হবে। তারা বাংলাদেশকে যেভাবে স্লেভের মতো দেখতে চায়, বাংলাদেশ সেটা আসলে আর হবে না, ফরএভার আর হবে না। সো এটা পুরোটা আমাদের হাতে আছে, তা না কিন্তু বাকি কাজগুলো আমরা নিশ্চিতভাবেই পারবো। আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হবে, সেটা নিশ্চয়ই হবে। তবে একজন স্বৈরশাসক ক্ষমতাচ্যুত করা এবং আরো উদার গণতন্ত্র সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এই বছরের সেরা দেশ বাংলাদেশ। আসাদ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। সো বাংলাদেশ সেরা হয়েছে, শেখ হাসিনাকে ছেটিয়ে বিদায় করতে পেরেছি এবং তার জায়গায় যে সরকারটা এসে সেটা রিজনেবলি ভালো করছে। রিজনেবলি আমরা এই সরকার সব সমস্যার সমাধান করে ফেলবে, এই সরকার ওই করবে সেই করবে, এক্সপেকটেশন আছে, কিন্তু সব খুব দ্রুত অ্যাচিভড হয়ে যাবে, আমি কখনো সেটা মনে করিনি। আমি বহুবার একটা কথা বলেছি যে সরকারের সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকার অকল্পনীয় রকম প্রত্যাশার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এটাই তার প্রধান চ্যালেঞ্জ। আমরা আশা করি তারা এটার সাথে মোটামুটি তাল মেলাতে পারবেন এবং আমাদের উচিত হবে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা কমিয়ে আনা। কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ হয়েছে, এমনকি সিরিয়ার চাইতেও বেটার বলা হয়েছে, কারণ সিরিয়াতে হয়তো বাশার উচ্ছেদ হয়েছে, কিন্তু সিগনিফিক্যান্টলি সিরিয়া স্টেবল দেশ হচ্ছে কিনা, কারণ সিরিয়ার ইতিহাস শেষ হয়নি, সিরিয়া আবার একটা মেজর নতুন ধরনের গৃহযুদ্ধে ঢুকে পড়ে কিনা। গাজা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই অনেক মন্তব্য প্রকাশ করতেছে, অনেকে বলতেছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে, তারা নির্বাচন করবে এবং শেখ হাসিনাকে নিয়ে নির্বাচন করবে। এইসব কথা কে বলতেছে? এইসব কথা কিন্তু আওয়ামী লীগ কর্মীরা বলতেছে। দেশের মধ্যে কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা কিনা আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং মন প্রাণ দিয়ে তারা আওয়ামী লীগের জন্য মানে জান দিতেও প্রস্তুত রয়েছে। তারাই এইসব কথা বলতেছে এবং তাদেরকে কী করা হচ্ছে,
যেইখানে পাওয়া হচ্ছে সেইখানেই তাদেরকে দুলাই দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কি বলেন? আপনারা কি চান শেখ হাসিনা দেশে ফিরুক? আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি আবারও বলতেছি, কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।